বাংলা একটা সময় গোটা বিশ্বকে টক্কর দিত, কিন্তু আজ নিজের দেশেই ভিখারি হয়ে দাঁড়িয়েছে। শুধু নেতাদের দোষারোপ করে লাভ নেই, দোষটা শুধু ওদের নয়, আমরাও সমানভাবে দোষী। কারণ বাঙালির রক্তে মিশে আছে অনুভূতি। যুক্তির থেকে অনুভবকে আমরা সবসময় আগে জায়গা দিয়েছি। 1000 টাকা দিচ্ছে, আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে 1000 টাকা, তাহলে খুব খুশি। 95 1 ওকে 1,10,000। একটা প্রজন্ম শুধু বই আর ডিগ্রির মধ্যে আটকে গেছে, কিন্তু বাস্তবে এখানে কোনো বড় শিল্প নেই, বড় কোম্পানি নেই, নেই কোনো চাকরি। আন্দোলন, ধর্মঘট এবং রাস্তায় চিৎকার, এইগুলোই হয়ে উঠেছে আমাদের পরিচয়। একটা সময় এই বাংলায় জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা কেবল বাংলাকে নয় গোটা ভারতবর্ষকে দিশা দেখিয়েছিলেন এবং দেশের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়, মেট্রো, সুপ্রিম কোর্ট, জাদুঘর, প্রথম ব্যাংক, আন্তর্জাতিক বন্দর, সংবাদপত্র, ট্রাম পরিষেবা আর প্রথম আইআইটি সবই শুরু হয়েছিল এই বাংলা থেকেই। স্বাধীনতার আগে বাংলার অবস্থা ছিল একেবারেই অন্যরকম। ভারতে মোট জিডিপি প্রায় 40% আসতো এইখান থেকেই। শুধু দেশ নয়, বিদেশ থেকেও মানুষ আসতো কলকাতায় নিজের ভাগ্য গড়তে। কলকাতা মানেই ছিল সুযোগ, উন্নতি আর সম্মান। তাহলে প্রশ্ন জাগে, কেন বাংলার এই অবস্থা হলো? পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত পর্যটনদের আনাগোনা, উর্বর কৃষি জমি, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য থাকা সত্ত্বেও কেন বা কি কারণে বাংলা 50 বছর পিছিয়ে পড়লো? 18 শতকে বাংলার বস্ত্রশিল্প গোটা বিশ্বের বাজার দখল করেছিল। ঢাকার মসলিন, মালদার সিল্ক, মুর্শিদাবাদের মলমল, এইসব এতটাই সূক্ষ্ম আর নিখুঁত ছিল যে বিদেশিরাও মুগ্ধ হয়ে যেত। সেই সময় দেশের শিল্প উৎপাদনের 20% বাংলার দখলে ছিল। ব্রিটিশ সাংবাদিক উইলিয়াম ডিগবি পর্যন্ত লিখেছিলেন, বাংলার সম্পদ ব্রিটেন ও মিশরের থেকে সমৃদ্ধ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রশাসন হাতে নেওয়ার পর থেকে শুরু হলো পরিকল্পিত লুটপাট। বাংলার সিল্ক, তুলো, নীল সবকিছুই কম দামে ইউরোপে রপ্তানি করা হতো, আর সেই কাঁচামাল দিয়ে তৈরি হতো বিদেশি পণ্য, যা আবার উচ্চ দামে বিক্রি করা হতো ভারতের বাজারে। অর্থাৎ বাংলার সম্পদ বাংলার মানুষকে কিনতে হতো গলা কাটা দামে। ফলাফল, বাংলার শিল্প একে একে ভেঙে পড়তে লাগলো। এক সময় শস্য শ্যামলা বাংলা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলো। যে বাংলা এক সময় দেশের শিল্প উৎপাদনের 20% দখলে রেখেছিল, আজ তারই জিডিপি থেমে গেছে প্রায় 18 লক্ষ কোটিতে। অন্যদিকে তামিলনাড়ু ছুঁয়ে ফেলেছে 27 লক্ষ কোটি, গুজরাট 25 লক্ষ কোটি, আর মহারাষ্ট্র প্রায় 40 লক্ষ কোটিরও বেশি। 1874 সালে বাংলা প্রেসিডেন্সি থেকে আসাম আলাদা হলো। 1914 সালে আলাদা হলো বিহার ও উড়িষ্যা। এতে বাংলা হারালো চা, কয়লা, লোহা, ইস্পাতের মতো গুরুত্বপূর্ণ সম্পদ। তবে সবচেয়ে বড় আঘাত এলো 1947 সালে দেশভাগে। বাংলা প্রায় 75% জুট ক্ষেত চলে গেল পূর্ব পাকিস্তানের হাতে, অথচ জুট মিলগুলো থেকে গেল পশ্চিমবঙ্গে। পূর্ব পাকিস্তান ভারতীয় পাটের ওপর ভয়ঙ্কর শুল্ক চাপালো। একে একে পাটকলগুলো বন্ধ হতে লাগলো। এর সঙ্গে যোগ হলো শরণার্থীর সংকট। দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে 30 লক্ষ মানুষ ভারতে চলে আসে, আর তার বেশি অংশই আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে। ফলে রাজ্যের জনসংখ্যা হুট করে অনেক বেড়ে যায়। ফলস্বরূপ স্বাস্থ্য ও শিক্ষার ওপর বিশাল চাপ সৃষ্টি হলো। স্বাধীনতার পর বাংলা নতুন সুযোগ পেলেও রাজনীতির কারণে তা নষ্ট হয়। কংগ্রেস, বামফ্রন্ট বা তৃণমূল সরকার বদলেছে, কিন্তু সমস্যার সমাধানে আসেনি। উপরন্তু কেন্দ্র থেকেও বারবার অবহেলিত হয়েছে এই বাংলা। পাট রপ্তানির আয় থেকে বাংলার অংশ কমিয়ে দেওয়া হয়। আয়কর রিটার্ন আগে 20% ছিল, তা নামিয়ে করা হলো 12%, আর বোম্বে প্রেসিডেন্সির ভাগ বাড়িয়ে দেওয়া হলো 21%। তখন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় পর্যন্ত নেহরুকে চিঠি লিখে জানিয়েছিলেন যে বাংলার সঙ্গে অবিচার করা হচ্ছে, কিন্তু বাস্তবে তাতে খুব একটা পরিবর্তন ঘটেনি। এরপর 2008 সালে সিঙ্গুরে টাটা ন্যানোর প্রকল্পের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে টাটা গুজরাটে সরে যায়। এই আন্দোলনই তার বড় রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেয় এবং 2011 সালে তিনি মুখ্যমন্ত্রী হন। পরে আদিত্য বিড়লা বাংলায় সিমেন্ট প্রকল্প আনার উদ্যোগ নেন, কিন্তু রাজনৈতিক চাপ, চাঁদাবাজি এবং ক্রমাগত হয়রানির কারণে বাংলা ছাড়তে বাধ্য হয়। ঠিক সেই সময়
গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটক দ্রুত শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছিল, আর বাংলার ঝুলিতে তালাবন্ধ কারখানা আর কর্মহীন তরুণ প্রজন্ম। বাংলার পতনের গল্প শুধু ব্রিটিশ লুট বা স্বাধীনতার পর রাজনীতিতে সীমাবদ্ধ নয়, এর আরো একটি কারণ আছে, উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের বিভাজন। দেখুন, পশ্চিমবঙ্গের মোট 23টি জেলার মধ্যে 8টি জেলা উত্তরবঙ্গের অন্তর্গত এবং 15টি জেলা দক্ষিণবঙ্গের। এখানেই তৈরি হচ্ছে রাজনৈতিক ও উন্নয়নের আসল সমস্যা। দক্ষিণবঙ্গের অন্তর্ভুক্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা, যেইগুলো ভোট সমৃদ্ধ ও জনবহুল অঞ্চল। এর ফলে যে কোনো ফান্ড বরাদ্দ হোক, তার বড় অঙ্ক যায় দক্ষিণবঙ্গে। 2024 থেকে 2025 পশ্চিমবঙ্গের মোট বাজেট 3.7 লক্ষ কোটি টাকা। এর মধ্যে উত্তরবঙ্গের 8টি জেলার জন্য বরাদ্দ মাত্র 861 কোটি টাকা। এত অল্প বাজেটে 8টি জেলার উন্নয়ন কি করে সম্ভব? শিলিগুড়ি ছাড়া উত্তরবঙ্গের বড় শিল্প কেন্দ্র নেই। টি গার্ডেনের শ্রমিকরাও এখনো কম মজুরিতে কাজ করছে। দক্ষিণবঙ্গের উর্বর মাটি, বন্দর ও ভালো যোগাযোগ কারণেই শিল্প অর্থনীতিতে এগিয়েছে, কিন্তু উত্তরবঙ্গে পাহাড় থাকায় কৃষি সীমিত ও সড়ক অবকাঠামোয় দুর্বল। এই বৈষম্য উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত বোধ করছে। তাই দার্জিলিং এর গোখরাল্যান্ড থেকে শুরু করে কামারতাপুর আলাদা রাজ্যের দাবি জোরদার হচ্ছে। আসল প্রশ্ন হলো, উত্তরবঙ্গকে ইগনোর বা উপেক্ষা করা হচ্ছে কেন? এর উত্তর খুব সহজ, রাজনীতি। পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টি আসনের মধ্যে সরকার গড়তে লাগে 147টি আসন। দক্ষিণবঙ্গ থেকে আসে 220টি আসন, আর উত্তরবঙ্গের আসন মাত্র 50 থেকে 60টা। তাই যে কোনো রাজনৈতিক দল শুধু দক্ষিণবঙ্গকে টার্গেট করলে সরকার গঠিত সম্ভব। যদি সরকার কেবল ভোট ব্যাংকে মাথায় রেখে চলে, তবে উন্নয়ন কখনোই সম্ভব না। আর যদি বাংলাকে একসঙ্গে ধরে রাখতে হয়, তবে উত্তরবঙ্গের কণ্ঠ শুনতে হবে। এবার যদি বাংলার ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়, তাহলে এখানেও পশ্চিমবঙ্গ খুব খারাপ একটা রিপোর্ট কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের হাইওয়ে কেবল 7.5% পর্যন্ত বিস্তৃত, যেখানে জাতীয় গড় 15%। এয়ার কানেক্টিভিটির অবস্থাও খুব খারাপ। 9 কোটি মানুষের এই রাজ্যে আছে মাত্র 2টি আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর এবং শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দর। কেন্দ্রীয় সরকারের দেশজুড়ে উড়ান স্কিমের মাধ্যমে বিমান যোগাযোগ বাড়লেও পশ্চিমবঙ্গ এই বিপ্লবের অংশ হতে পারেনি। রেল যোগাযোগের কথা বললে দেখা যায় পুরো পশ্চিমবঙ্গে মাত্র 8% এলাকায় রেল নেটওয়ার্কে যুক্ত, যার মানে হলো প্রত্যন্ত অঞ্চলগুলো বিচ্ছিন্ন। রেল নেটওয়ার্কের এই ঘাটতি পুরো ইস্টার্ন করিডরকে পিছিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বহু পরিবার উপকৃত হয়েছে, কিন্তু অন্যদিকে এইগুলো রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর বিরাট চাপ ফেলেছে। সমস্যা আরো বেড়ে যায় যখন এইসব ওয়েলফেয়ার স্কিম কেবল ভোট ব্যাংক ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ঋণ 7 লক্ষ কোটি টাকারও বেশি। প্রতি বছর শুধু সুদের টাকা মেটাতে খরচ হয় প্রায় 60,000 কোটি টাকা। তুলনা করলে দেখা যায় 2011 সালে যখন বামফ্রন্ট সরকারের অবসান হয়, তখন রাজ্যে ঋণ ছিল প্রায় 1.95 লক্ষ কোটি টাকা। মাত্র 1 দশকে এই ঋণ 3.5 গুণ বেড়ে গেছে। বাংলার সকল বাবা মা এবং ছাত্রছাত্রীরা শিক্ষা জীবনকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য মনে করে। এটা অবশ্য ভালো দিক, কিন্তু সমস্যা হচ্ছে এত পড়াশোনা করার পরও বাংলায় চাকরি পাওয়া যায় না। দক্ষতার সঙ্গে মিলিয়ে কোনো ইন্ডাস্ট্রি নেই কিংবা লং টাইম কেরিয়ারের সুযোগ নেই। 2011 সালে রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 3 লক্ষ মানুষ বাংলা ছেড়ে দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্যে চলে যাচ্ছে, কারণ বেশি টাকা, ভালো ইনফ্রাস্ট্রাকচার আর সম্মান। অথচ এরাই সেই যুব সমাজ যারা বাংলার ভবিষ্যৎ গড়তে পারত, কিন্তু বাংলার সিস্টেম তাদের প্রতিশ্রুতি দিয়েছে, প্ল্যাটফর্ম দেয়নি। এবং যারা বাংলায় থেকে বাংলার জন্য কাজ করতে চায়, তাদের প্রায় সবাই সরকারি চাকরির পেছনে ছুটছে। উদ্যোক্তা হওয়ার মানসিকতা নেই। এখানে লাখে লাখে জব সিকার্স আছে, কিন্তু জব ক্রিয়েটার কার্যত নেই। ব্যবসায়িক ইকোসিস্টেম দিক থেকে বাংলা অনেকটাই পিছিয়ে। নেই কোনো ইকোনমিক জোন বা স্টার্টআপ সাপোর্ট। ফলে 2015 থেকে 2020 সালে মাত্র 1% স্টার্টআপ রেজিস্টার হয়েছে, অথচ দিল্লি, মহারাষ্ট্র আর গুজরাটে
সেই সংখ্যা 60%-এরও বেশি। মানে বাংলায় স্বপ্ন আছে, ট্যালেন্ট আছে, অ্যাম্বিশন আছে, কিন্তু নেই প্ল্যাটফর্ম আর নীতি। তাই বাংলাকে যদি আবার ট্র্যাকে ফেরাতে হয় তবে শুধু জব সিকার্স নয়, জব ক্রিয়েটার তৈরি করতে হবে। দেশ জুড়ে নানান প্রকল্প চলছে, যেমন আয়ুষ্মান ভারত বা স্টার্ট আপ ইন্ডিয়া, যা মানুষের জীবন বদলে দিচ্ছে, কিন্তু বাংলায় তা চালু হয় না, অথবা অর্ধেক মনোভাব নিয়ে করা হয়। প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ বাঙালির কি স্বাস্থ্যসেবা বা স্টার্ট আপের প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তার আগে রাজ্য ও কেন্দ্রের দ্বন্দ্ব শেষ হওয়া দরকার। আপনি কি জানেন ভারতের আইটি হাবসের জন্য প্রথমে পশ্চিমবঙ্গকেই বেছে নেওয়া হয়েছিল, অথচ সেই সময় শাসক দল কম্পিউটারকে চাকরির শত্রু ভেবে বাধা দিয়েছিল, আর সেই ভুল সিদ্ধান্ত বাংলার ভবিষ্যৎ অন্য রাজ্যের হাতে চলে যায়। আজকের দিনে দেখা যায় বাংলার প্রায় 30% তরুণ কর্মসংস্থানের জন্য বেঙ্গালুরুতে আইটি সেক্টরে কাজ করছে, যা একসময় কলকাতাতেই হতে পারে। যদি রাজনৈতিক মানসিকতার পরিবর্তন আসে তবে অনুপ্রবেশ বন্ধ হবে, দুর্নীতি কমবে, বিনিয়োগ আসবে, আর তখনই পশ্চিমবঙ্গ আবার জাতীয় উন্নয়নের দৌড়ে ফিরে আসতে পারে। সবচেয়ে জরুরি, বাংলার মানুষ যদি নিজের পরিবর্তনের জন্য নিজে প্রস্তুত না হয় তবে বাইরের কারোর ওপর নির্ভর করা অর্থহীন। আপনার কি মতামত? নতুন এক পশ্চিমবঙ্গ কি সম্ভব? আবার কি জেগে উঠবে এই রাজ্য? কমেন্টে জানাতে ভুলবেন না।